নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, আর ভালো থাকার জন্য আমরা অবিরাম চেষ্টা করে চলছি। কিন্তু আমাদের বিভিন্ন টেস্টের রিপোর্টে যদি কিছু ধরা পড়ে, যেমন ধরুন আমাদের যদি ডায়াবেটিস ধরা পড়ে, আমরা আমাদের নিজেদের মতো করে চিনি মিষ্টি সব বাদ দিয়ে দিই। আমাদের যদি কোলেস্ট্রল ধরা পড়ে, আমরা নিজের মতো করে ডিম মাটন এগুলো বাদ দিয়ে দিই। আবার ধরুন যদি ইউরিক অ্যাসিড ধরা পড়ে, তাহলে টমেটো বা আরো যে সমস্ত ডাল সংক্রান্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে দিই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে নিজের মতো করে নিজের চিকিৎসা করছি, আদৌ কি আমার সেটা ঠিক হচ্ছে? ডাক্তারবাবু কি বলছেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। একটি বই তার সদ্য প্রকাশ হয়েছে, দ্বিতীয় পর্ব বইটির ভালো থাকার প্রেসক্রিপশন। ভালো থাকাটা না শুধু ফিজিক্যাল হেলথের উপর ডিপেন্ড করে না। হেলথ বাই ডেফিনেশন হচ্ছে ফিজিক্যালি হেলদি থাকতে হবে, মেন্টালি হেলদি থাকতে হবে এবং সোশ্যালি হেলদি থাকতে হবে। আমাদের ফিজিক্যাল হেলথ সম্পর্কে প্রচুর মিথ আছে, কিন্তু সেটা কাটাতেই হবে। সেটা আমি একটা চেষ্টা করছি। লোকের না কুসংস্কার কাটানোটা অনেক ডিফিকাল্ট, সেটা বারবার হ্যামার করতে হয়। যেমন আমি বলছি, ইউএসএ তে রিসেন্টলি ইউএসএ ডোনাটস এর উপর একদম ব্যান করেছে, বা ওরা একটা সতর্কতামূলক দিতে বলেছে, ডোনাটস কজেস ফ্যাটি লিভার। সুতরাং আমি আবার বলছি, এই মিষ্টি খাওয়া, কার্বোহাইড্রেট বেশি খাওয়া, এটাকে আমাদের ভারতীয় এবং বাঙালিদের থেকে সরাতে হবে। তার বদলে আমাদের যে প্রোটিনগুলো সহজে পাওয়া যায়, ডিমের মতো ভালো প্রোটিন হয় না। 7.5 গ্রাম প্রোটিন পাওয়া যায় একটা ডিমে। যদি কারো ব্লাড প্রেশার বেশি থাকে, একটা গোটা ডিম, একটা শুধু ডিমের সাদা অংশ খেলো, খুব বিরাট ক্ষতি হবে, মানে খরচ হবে না তাতে। তাছাড়া যারা ভেজ, তারা ডাল খেতে পারে, সয়াবিন খেতে পারে, বিভিন্ন রকম উদ্ভিজ প্রোটিন খেতে পারে। এবার তার ইউরিক অ্যাসিড হয়তো 5.6, ব্যথা হচ্ছে অস্টিওআর্থাইটিসের, ব্যাস পাড়ার সবাই ডাক্তার বলে দিল তুই এটা খাবি না, সয়াবিন খাবি না, শিম খেলে বিচি বেছে খেতে হবে। এগুলো হচ্ছে ভুল ধারণা, এবং এই ভুল ধারণাটা বহু বছর ধরে চলে এসছে, এবং অনেক ডাক্তারবাবু এটা বলে থাকেন যে এগুলো খাওয়া বারণ। এগুলো ভুল। 2001 সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে, উদ্ভিজ প্রোটিন থেকে ইউরিক অ্যাসিড বাড়ে না। তাহলে ইউরিক অ্যাসিড বাড়ে কিসে? জাস্ট 3টে জিনিস। সি ফুড খাবেন না, মেটে খাবেন না, আর যারা অ্যালকোহল খান বিয়ার খাবেন না। আর ভালো থাকতে গেলে রোজ 8 ঘন্টা চড়ে হাঁটতে হবে, ছোটবেলা থেকে, এরকম নয় বড় বেলায়। আর ছোটদের হ্যাবিটটা না, এই মোবাইল অ্যাডিকশনের পর খুব গন্ডগোলের হয়ে গেছে। তারা 4টের সময় ঘুমোতে যায়, 12টায় ওঠে, তারা ক্রিকেট খেলে হচ্ছে মোবাইলে, মানে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আমরাই হ্যাম্পার করে দিচ্ছি। আমাদের সময় আমার মনে আছে, আমার মা হাত ধরে খেলার মাঠে নিয়ে যেত। এখন খেলার মাঠ নেই, কনস্ট্রাকশন হয়ে গেছে, করবেটাই বাকি। বাড়ির মধ্যে দৌড়তে পারে, জিমে কেউ ভর্তি হতে পারে। মোট কথা ফিজিক্যাল অ্যাক্টিভিটি মাস্ট। খাওয়াটাকে মেপে খেতে হবে। আর সবচেয়ে বড় কথা, স্মোকিং ছাড়ুন। ইন্ডিয়াতে সবচেয়ে বেশি স্মোকার আছে। অ্যালকোহল খাওয়া খারাপ, কিন্তু কেউ যদি 9 মাসে 6 মাসে 2-1 পেক খায়, ক্ষতি করবে না। কিন্তু স্মোকিং প্লাস আমাদের এখন এয়ার কোয়ালিটি যা আছে, আমাদের ফুসফুসের রোগ, আমাদের হার্টের রোগ এবং সেরিব্রাল অ্যাটাক, যে কোনোটাই হতে পারে। সুতরাং আমার মনে হয় ভালো থাকতে গেলে নিজেকে ভালো থাকতে হবে। এবার ধরুন আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করলেন, ধরুন আমার সাথে কেউ একটা বলল, আমি যদি খুব ঝগড়া করি, নিজেরই বেশ কিছুক্ষণ খারাপ লাগে, কান টান গরম হয়ে যায়, হাত পা কাঁপে। তো ইউজুয়ালি আমি না ঝগড়া এড়িয়ে যাই, মানে যখন খুব রেগে যাই সেটা আলাদা, খুব কমই হয়। সুতরাং যতটা সম্ভব অ্যাডজাস্ট করে চলা, অন্তত যাতে মেন্টালি ভালো থাকা যায়। ঘুমোবেন 7 ঘন্টা, আনইন্টারাপ্টেড ঘুম।
আর সত্যি কথা কি, সবার সাথে মিশুন, পাড়া কালচারটা ফিরে আসুক আবার। এই ফ্ল্যাটে ঢুকে আলাদা হয়ে গেলেন নিজেরা, সেটার মধ্যে কিন্তু ভালো আপনার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আসবে না। স্টিল দেখবেন গ্রামে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা ভালো আছে, কিন্তু আমাদের শহরের মধ্যে ওই একলা নিউক্লিয়ার ফ্যামিলি, এটা কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর খারাপ করছে আমাদের। সুতরাং ফিজিক্যাল হেলথ খারাপ হচ্ছে, মেন্টাল হেলথ খারাপ হচ্ছে, এনভায়রনমেন্টাল হেলথ খারাপ হচ্ছে, সব মিলিয়েই তো হেলথ। একদম। স্যার একটা কথা বলছি, আজকের দিনে হাইপার টেনশনের সমস্যা ভীষণ বৃদ্ধি পাচ্ছে, আর যখন এই হাইপার টেনশন কথাটা বলছি আমাদের নিজেদের একটা শপথ নিয়ে নিচ্ছি অনেকেই যে না মাটন খেলে চলবে না, কিন্তু ওই মনের মধ্যে যে ভালো লাগার জিনিসটাকে না খাওয়া, সেটা কিন্তু একটা মানসিক কষ্টও দিচ্ছে। তাহলে কি যাদের একটু কোলেস্ট্রল হাই, যাদের একটু বিপি হাই, তাহলে কি মাটন তারা খাবে না? আপনি কি বলবেন? তো ব্লাড প্রেশার হাই হলে মাটন খাওয়া বারণ এরকম কোথাও লেখা নেই, একদম নেই। এবার কোলেস্ট্রল না, ব্যাড কোলেস্ট্রল, যেগুলো এলডিএল কোলেস্ট্রল, খাওয়া দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না। কন্ট্রোল করতে পারবেন একমাত্র ট্রাইগ্লিসারাইড, যেটা কার্বোহাইড্রেট দিয়ে হয়। মুশকিল হচ্ছে আমাদের জিনটা খারাপ। সাউথ এশিয়ান জিন ইভেন কয়েক জেনারেশন ধরে যদি ইউকেতে বা ইউএসএ তে আছে, তাদের কিন্তু জেনেটিক্যালি এলডিএল কোলেস্ট্রল বেশি থাকে। আর আমরা প্রচুর ট্রান্স ফ্যাট খাই, যেমন ধরুন তেলে ভাজা ছাড়া বাঙালি চলবে? এবার আরেকটু উপরে যান, তাহলে কেএফসি তে গিয়ে চিকেন পপকর্ন, এগুলো ভর্তি ট্রান্স ফ্যাট। আপনি কি ওদের মতো স্টেক খেতে পারবেন? একটা সকালবেলা জল খাবার হলো একটা বড় চিকেন স্টেক, ম্যাশ পটেটো, একটু তার মধ্যে বাটার আর একটুখানি নুন গোলমরিচ, হয়ে গেল সকালের। আমরা প্রতিদিন আমাদের প্রতি পদ রান্না করতে হয়। ওই জিভটাই না শেষ করে দিয়েছে বাঙালিকে। ঠিক আছে স্যার, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে যাদের ডায়াবেটিস রয়েছে, মিষ্টির প্রতি তাদের একটা আকর্ষণ রয়েছে। যখনই তাকে বলা হচ্ছে আলাদা করে যে আপনার মিষ্টিটা কন্ট্রোল করতে হবে, সে যখনই নিজে থেকে মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছে, তার মনের মধ্যে কিন্তু একটা প্রচন্ড কষ্ট যে মিষ্টি ভালোবাসি, মিষ্টি খেতে পারবো না। এটা তো মানুষের নেচার, যাতে নিষেধাজ্ঞা আছে সেটাতে সে ঝুঁকবেই। আর ডায়াবেটিক পেশেন্টদের মিষ্টি খাওয়া নিষেধ, সবাই জানে। কিন্তু ধরুন বিয়ে বাড়িতে গেলেন, একটা সন্দেশ খেলেন, বেস্ট অপশন হচ্ছে অন্য আইটেমগুলো আপনি অ্যাভয়েড করুন, ক্যালোরিটাকে কন্ট্রোল করুন। শুধু মিষ্টি অত খারাপ করবে না, কিন্তু মিষ্টির সাথে আপনি বিরিয়ানিও খেলেন, আইসক্রিম খেলেন, যদি সত্যি ভুল করে খেয়েই ফেলেন, পরের দিন ব্রেকফাস্ট স্কিপ করুন। আর সমস্ত আমি শহরের মানুষকে বলছি, রোগা হন। দেখবেন এরপরে মোদিনা প্রচার করে দেশ বাঁচান, রোগা হন, দেশ বাঁচান। নয়তো সত্যিকারের স্বাস্থ্য ব্যবস্থার উপর এত চাপ আসবে, পারা যাবে না। স্যার, আজকের দিনে আপনারা ব্যালেন্স ডায়েট খাওয়ার কথা বলেন, সেখানে স্যালাডের একটা বিশেষ জায়গা রয়েছে। এই স্যালাড নিয়ে অনেক রকম প্রশ্ন আসছে যে স্যালাড যেভাবে চারিদিকে ভাইরাস গুলো ঘুরে বেড়াচ্ছে, স্যালাড খাওয়াটা কি সত্যি এত নিরাপদ? না না, যেমন ফলটা ভালো করে ধুয়ে, এখন নিপার সময় বলছে অন্তত বাইরে কোনো কাটা দাগ নেই করে ফলটা স্যালাড যদি সাথে সাথে খান অসুবিধা নেই। কিন্তু ধরুন আপনি সুইগিতে অর্ডার দিলেন, ওরা তো ওই ধরুন ফিশ কবিরাজির সাথে স্যালাড দেবে, ওই স্যালাডটা বাদ রাখুন, ওটা অনেকক্ষণ পড়ে রয়েছে, ওটা খারাপ। আর ফিশ কবিরাজি ইটসেলফ খারাপ, উপরের প্লেয়ারটা। শুধু আমি কি বলবো, স্যার, তেল নিয়ে প্রচুর দ্বন্দ্ব রয়েছে যে সাধারণ বাঙালিরা সর্ষের তেলে খায়, কেউ কেউ বলছে যে অলিভ অয়েল নাকি খুব ভালো, কিন্তু অলিভ অয়েল সবার আবার সাধ্যের মধ্যে নয়। তাহলে কি করবো আমরা? সাধ্য না, স্বাদের মধ্যেও না, অলিভ অয়েলের রান্না অত্যন্ত বাজে। আমাদের দেশের কেউ গ্রিলড, যদি অলিভ অয়েল দিয়ে আমি গ্রিলড তাকে চিকেন খেতে বলি, দুধ ছাই বলে ফেলে দেবে। আমাদের দেশের পক্ষে সর্ষের তেল সবচেয়ে ভালো। সর্ষের তেলে আমাদের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কম আছে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আছে, সর্ষের তেলের বয়লিং পয়েন্ট হাই। কিন্তু অসুবিধা একটাই,
এক তেল বারবার ফোটানো হয়, যেই এক তেল বারবার ফোটাবেন সর্ষের তেলটা কনভার্ট হয়ে যাবে ট্রান্স ফ্যাটে। তো বাড়িতে এটা সম্ভব, কিন্তু তেলে ভাজার দোকানে সম্ভব না। স্যার, কিডনি রোগীদের কথা একটু আসি। কিডনি রোগীদের উপরে খাবারের উপরে বিভিন্ন রেস্ট্রিকশনস রয়েছে। তো কিডনি রোগীদের, আপনি একটু আগে ডিম খাওয়ার কথা বলছিলেন, তো এই ডিম খাওয়ার ব্যাপারে কিডনি রোগীদের আপনি কি বলবেন? এটা ডিপেন্ড করছে না অনেকটা তার কিডনি কতটা খারাপ, তার কতটা বডি ওয়েট, বডি মাস ইন্ডেক্স কতটা। কারণ আমি যদি বলি, ধরুন আমার মতো কারোর 90 কেজি ওজন, 6 ফুট হাইট, তার যদি ক্রিয়েটিনিন 2 হয়, আমরা কিন্তু নর্মাল কি মানে প্রোটিন খেতে বলবো। নর্মাল প্রোটিন হচ্ছে 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট। কিডনি রোগীদের আমরা 1 গ্রাম পার কেজি বডি ওয়েট বলি। যদি জিএফআর আরো কমে, মানে ধরুন 30% তার কিডনি কাজ করছে, তখন আমরা ধরুন তাকেই 60 গ্রাম বলবো। কিন্তু কিডনি রোগীদের প্রোটিন খাওয়া দরকার, তা নয় তো পুরো মানে হাড়মাস বেরিয়ে যায় না খেতে খেতে। তারা আমাকে এসে দুঃখ করে, কি খাবো, ভাত আর পটল, ভাত আর কুমড়ো, এই খেয়ে দিন চলে। কিন্তু তা নয়। কিন্তু কিডনি রোগীরা যতক্ষণ না ক্রিয়েটিনিন 4-5 পেরোচ্ছে, তারা প্রোটিন অন্তত পক্ষে তাদের বডি ওয়েটের 0.5 to 0.8 গ্রাম কেজি বডি ওয়েট খাবে। তারা ডিমের সাদা অংশ খাক, কোনো অসুবিধা নেই। 7.5 গ্রাম প্রোটিন, প্রোটিন ছাড়া বাঁচা যায় না, এটা লোককে বুঝতে হবে। এবং সেই মানে ভাত ভাত আর ভাত, ভাত না হলে তো আমরা রুটি খাই, রুটিও তো কার্বোহাইড্রেট। এই ভাত আর রুটির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আর এখন আজকালকার দিনে ওটস, ডালিয়া, এই সমস্ত বিভিন্ন কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কথা আসছে। তো আমরা কি করব? না না, ভাত আর রুটি দুটোই এক। রুটিটাতে একটু স্লো অ্যাবজর্পশন হয়, কমপ্লেক্স কার্বোহাইড্রেট ভালো। এই দ্বন্দ্বটা অনেকটা না ওই কি বলবো, আমার কালকে একজন জিজ্ঞেস করেছিল, খুব মজার কথা, ডাক্তারবাবু এবার না সুগারটা বেড়ে গেছে। আমি কেন? বলে আসলে কিচ্ছু না, এবার না ফ্রেশ নলেন গুড় পাইনি, নলেন গুড় খেলে সুগার বাড়ে না। আমি এবার যেখান থেকে এনেছি ওরা নিশ্চয় নলেন গুড়ে চিনি মিশিয়ে দিয়েছে। মানে এটাও মানুষের মাথা থেকে আপনি বার করতে পারবেন না যে গুঁড়ো যা চিনিও তাই। তার বদ্ধমূল ধারণা নলেন গুড় খেলে সুগার বাড়ে না, সে যেহেতু ভেজাল নলেন গুড় খেয়েছে তার সুগারটা বেড়েছে। এগুলো করবেনটা কি বলুন তো? আমি হাসবো না প্রেসক্রিপশন লিখবো? একদম। স্যার, পাশাপাশি আমি একটু অ্যানিমিয়া নিয়ে কথায় আসি, যে আজকের দিনে অ্যানিমিয়া আক্রান্ত মানুষের সংখ্যা কিন্তু যথেষ্ট যথেষ্ট না, 90% অফ দ্য ওমেন ইন ইন্ডিয়া অ্যানিমিয়াতে সাফার করছে। অ্যানিমিয়া বাই ডেফিনেশন হচ্ছে 12 গ্রামের তলায় যদি থাকে মহিলাদের, আর ছেলেদের 14 গ্রামের তলায়। আপনি নিজেরা টেস্ট করে দেখবেন 11 হয়ে রয়েছে। অ্যানিমিয়া আক্রান্ত আমরা কেন? তার কারণ আমরা কোন খাবারগুলোতে বেশি আয়রন আছে সেটা খাই না। সবচেয়ে ভালো আয়রন আছে কিসে? রেড মিটে, খাই না। প্রেশার, কোলেস্ট্রলের কথা আসছে না, আমি ইয়ং ছেলেদের বলছি, ইয়ং মেয়েদের, আমি রুগীদের কথায় আসছি না। সুতরাং তারপর সবচেয়ে ভালো সবুজ শাকসবজি, পালং শাক খুব ভালো, কচু যারা খায়। সুতরাং আমাদের প্রচুর আছে। আরেকটা হয় কি, মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তাদের আয়রন সাপ্লিমেন্টেশন লাগে। আর আমাদের দেশ দরিদ্র দেশ, যতই আমাদের মোদী সরকার চেঁচাক না কেন, আমাদের দেশ দরিদ্র দেশ। আমাদের পার ক্যাপিটা ইনকাম হিসাবে অনেক তলায়। তারা ওই কার্বোহাইড্রেটটাই তাদের স্টেপল ফুড। আমাদের দেশ কখনো প্রোটিন স্টেপল ফুড হতে পারবে না। কিডনি রোগীদের অ্যানিমিয়ার জন্য তারা কি করবেন? এটা তো সহজ ব্যাপার, কারণ কিডনি খারাপ থাকলে এরিথ্রোপয়েটিন বলে একটা হরমোন কিডনি থেকে বেরোয় না। তাদের আয়রন সাপ্লিমেন্ট যেমন দিতে হয়, তাকে 2 সপ্তাহ অন্তর অন্তর এরিথ্রোপয়েটিন হয় 40 নয় 60 দিতে হয়। তাহলে কিডনি রোগীদের অ্যানিমিয়াটা ভালো হয়। আর কিডনি রোগীদের দুটো জিনিস খাওয়া একদম খারাপ, একটা পটাশিয়াম আর একটা ফসফরাস। এই দুটোই কিন্তু আনফরচুনেটলি পালং শাকে থাকে। সুতরাং পালং শাক, ডাবের জল আর কলা, তিনটে একদম বাধা।
আর বাকি যদি কিছু খেতে হয় সেগুলোকে কিন্তু লিচ করে খেতে হবে। ধরুন এখন যে ফুলকপি পাওয়া যাচ্ছে, ফুলকপিতেও প্রচুর আছে, কিন্তু আপনি ফুলকপি কেটে ভিজিয়ে রাখুন না 3 ঘন্টা, তারপর সেটাকে তুলে ফুটন্ত গরম জলে 2 মিনিট রাখুন, তারপরে ফুলকপিটা রান্না করুন। কিন্তু এটা আমি 100% বলছি, রাঁধুনি পালাবে, যে এটা নিজে রাঁধুনি হন। গরম জলে একটু বয়েল করে নেওয়া হয় না, আপনাকে আগে ভেজাতেই হবে, মানে 2-3 ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখা জরুরি। 2-3 ঘন্টা সাধারণ জলে ভিজিয়ে রাখা দরকার, আচ্ছা, তারপর 2 মিনিট গরম জলে রেখে ফেলে তারপর করা। একদম। শেষের দিকে আসবো, একটা প্রশ্ন করব, যেটা আপনি একটু আগে বলছিলেন যে রোগা হওয়া অত্যন্ত জরুরি, কিন্তু আমরা চেষ্টা করেও কেউ রোগা হতে পারছি না। আর একটা বড় সমস্যা হচ্ছে ভুঁড়ির সমস্যা। কোনো সমাধান আছে সহজে? না, এটাও কার্বোহাইড্রেট বেশি খাই বলে আমাদের প্রত্যেকের মাকড়সার মতো চেহারা হয়ে যায়, মানে বেশ হাত পা গুলো সরু সরু আর পেটটা বড়, তারপর আমরা জলে ডুবে যাই রাত্রি হলে। সুতরাং এগুলো সবই তাই। কেউ যদি সকালেতে হাঁটে, আমি কারোর ভুঁড়ি আমি দেখতে পাবো না। আর মোটা কমানোর ওষুধ বেরিয়েছে আজকাল, কিন্তু তারও তো সাইড এফেক্ট আছে, দাম তো বিরাট সাইড এফেক্ট। 13,000 টাকা পার মান্থ ইঞ্জেকশনে খরচ পড়ে। তার চেয়ে ডায়েট কন্ট্রোল করে রোগা হওয়া অনেক ভালো ফিজিওলজিক্যাল ওয়েতে। কিন্তু আপনি সামলাতে পারবেন? একটা ভিড় লাগে যদি একটা জল ভরা দেয়। অলিভ অয়েলের মধ্যে কি গুড কোলেস্টেরলটা আছে নাকি আমার ওটাও কম খাওয়া দরকার? না না, দেখুন, তেল ব্যাপারটাই হচ্ছে আপনার 20 গ্রাম পার ডে, যে তেলই খান। এখন অলিভ অয়েলের বিরাট ব্যাপার হচ্ছে বয়লিং পয়েন্ট বিরাট হাই। আপনি অলিভ অয়েল গরম করে ওই নীল ধোঁয়াটা বার করতে পারবেন না। অলিভ অয়েলের ওটা সবচেয়ে, আর অলিভ অয়েলে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রচুর, তো খুব বেশি ডিফারেন্স নেই। যার জন্য এটা সর্ষের তেল, আপনার কত টাকা কাচ্চি ঘানি সর্ষের তেলের দাম, আর অলিভ অয়েলের বলুন একটা ছোট্ট এইটুকু, এটা প্র্যাকটিক্যাল না। আর আপনি জিভে দেখবেন একদম সহ্য হচ্ছে না। ডাক্তারবাবু, একটা খাদ্য রসিক, অলিভ অয়েলটা আমাদের খাদ্য নয় তো, ভারতীয়রা তো সরষের তেলকেই আমরা মানি। ভালো, সর্ষের তেল যথেষ্ট ভালো, এটাই মানতে চায় না লোকে। একদম। এই ভালো থাকার প্রেসক্রিপশনের মধ্যে কি কি প্রেসক্রিপশন আপনি লিখেছেন? সেটা তো পড়তে হবে, সব বলতে নেই। দু একটা বলুন, যাতে আমার দর্শক বন্ধুরা বইটা নিতে, মানে নিয়ে তারা অনেক তার মধ্যে বেশিরভাগ আমি বলতে চেয়েছি, বাই 2050 WHO প্রেডিক্ট করেছে যদি ইন্ডিয়া বা ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি সতর্ক না হয়, তাহলে কার্ডিয়াক অ্যাটাক মহামারীর আকার ধারণ করবে। সুতরাং বি কশাস। এবং আমার মনে হয় প্রত্যেক ডাক্তারেরই না একটা রোল আছে, কারণ এখনো মানুষ ডাক্তারকে বিশ্বাস করে। ফার্স্ট প্রিভেন্টিভ অ্যাপ্রোচ, তারপরে ওষুধ। ইন্টারমিটেন্ট ফাস্টিং। হ্যাঁ অবশ্যই, কিন্তু আপ টু 12 আওয়ার্স। আমি কিন্তু 14 ঘন্টা 16 ঘন্টা করতে বলবো না। টু বি ফিজিওলজিক্যাল কিচ্ছু না, তুমি রাত 8টায় খেয়ে নাও, খেয়ে নিয়ে গ্রিন টি খাবে দরকার হলে, আর সকাল 8টায় তুমি ব্রেকফাস্ট করলে, হয়ে গেল। কিন্তু তুমি যদি 14-16 ঘন্টা করতে যাও, তোমার কিন্তু ফিজিওলজির উপর এফেক্ট করবে। ডাক্তারবাবু, যদি 8টার বদলে 10টা করি আর পরের দিন 10টা হয়? অসুবিধা নেই তো, 12 ঘন্টা তুমি ম্যানেজ করলেই হলো। একদম। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ডাক্তারবাবু আজকে আমাদের বলে দিলেন ভালো থাকার প্রেসক্রিপশনের দ্বিতীয় পর্বের অনেক কিছু। তো দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে ডক্টর নারায়ণ ব্যানার্জি, তিনি আমাদের আজকের দিনে একজন অত্যন্ত স্বনামধন্য চিকিৎসক, এবং যিনি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে নানা বিষয় নিয়ে সচেতন করেন, বিভিন্ন টিপস দেন ভালো থাকতে যাতে আমরা পারি, এবং আমাদের মনে অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমাদের নিরসন করে থাকেন তো ডাক্তারবাবু। তো আশা করি আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা ডাক্তারবাবুর কাছ থেকে আর কি কি বিষয় নিয়ে স্পেসিফিক্যালি জানতে চান, কমেন্ট বক্সে এসে অবশ্যই লিখুন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব ডাক্তারবাবুর কাছে সেই প্রশ্নগুলো নিয়ে যেতে। ধন্যবাদ ডাক্তারবাবু। দৌড়ে দৌড়ে আসবে এই আর কি। একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, আমার না একটু মানে হাই প্রেশারে আমি ওষুধ খাই, হ্যাঁ, আর কোলেস্ট্রল আছে বলে একটু ওষুধ বেশি, কোনোটা একটু বেশি, কিন্তু আমি কি রেগুলার একটা করে ডিম খেতে পারি? যদি আনকন্ট্রোল ব্লাড প্রেশার থাকে, তাহলে ডিমের কুসুমটা বাদ দেবেন। কুসুমে প্রচুর সল্ট থাকে, কিন্তু সুগার যদি, প্রেশার যদি কন্ট্রোলে থাকে, গরমকালে আপনি ডিম খাবেনই, কারণ গরমকালে প্রেশার কিন্তু আমাদের নর্মালাইজ হয়ে যায়। একদম খুব শীতের ব্যাপারটা না ছেড়ে দিন, না, মোটামুটি শীতকাল ধরুন সপ্তাহে 4 দিন খেলাম। কোনো অসুবিধা নেই। কিন্তু ডাক্তারবাবু, গরমকালে অনেকে বলে যে ডিম খেলে নাকি পেট গরম হয়ে যাবে, এটা কত বিষয়? দুধ মাথা গরমের মতো।
এগুলো কিছু না। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু।